এনরিচমেন্ট কালচার টেকনিক, হিস্টোরিক্যাল টেকনিক কে ডিসকভার করেছিল মনে আছে? হিস্ট্রিতে ছিল, সায়েন্টিস্টের নেম জানো? বলো। এনরিচমেন্ট কালচার সয়েল মাইক্রোবায়োলজি স্টাডিতে Sergey Winogradsky, correct, and measuring. So this culturing technique developed by Sergey Winogradsky and Martinus Beering. Now let's look the word first. Enrichment. What do you gather information from the word enrichment? কি বলবে? Enrichment wordটা একটু ভালো করে টেস্ট করো। কোনো কিছুকে এনরিচ করছে। এনরিচ ওয়ার্ডটার মিনিং, এনরিচ করছে, দ্যাট মিন্স এনরিচমেন্ট হচ্ছে। তো হোয়াট ইজ এনরিচ করা? কমন ইংলিশ ওয়ার্ড কিন্তু এনরিচ। ইমপ্রেশনের দিক থেকে মানে দেখতে গেলে এনরিচ করা মানে কোনো কিছুকে তোমার অ্যালাউ করছে ফার্দার ওকে পলিশ করার জন্য বা গ্রো করার জন্য, ঠিক আছে? মানে তুমি যদি কোনো একটা পার্টিকুলার টার্গেট করো যে একে আমি এনরিচ করব, দ্যাট মিন্স ওটাকে আরো পলিশিং করার ট্রাই করছো, মানে ওটাকে আরো বেটারমেন্ট করার চেষ্টা করছো, দ্যাটস কল এনরিচ। মানে ধরো তোমার কোনো জায়গায় কোনো সাবজেক্টে কমস করেছে, তুমি ওই সাবজেক্টটা কি করবে? আমি এনরিচ করার ট্রাই করব, দ্যাট মিন্স ওই সাবজেক্টটাকে ফার্দার আমি পলিশিং করব, ফার্দার প্র্যাকটিস করব, রিভাইজ করব, এন্ড ইট উইল বি নেক্সট টাইম গুড মার্কস যাতে আসে। তো এনরিচমেন্ট ওয়ার্ডটার মিনিং হচ্ছে ওইভাবেই এসে। এনরিচমেন্ট মানে হচ্ছে কোনো পার্টিকুলার গ্রুপ অফ মাইক্রোবসকে আমি এনরিচ করাবো, হাই প্রেফারেন্সিয়ালে গ্রো করাবো। যদি এটা হয়, আদার মাইক্রোবস কি হয়ে যাবে? ইনহিবিট হয়ে যাবে গ্রো। তাহলে বাই দ্যাট ওয়ে পিওর কালচার আইসোলেশন পসিবল? ইয়েস পসিবল। তার মানে একটা গ্রুপ অফ মাইক্রোবসকে আমি এনরিচ করাবো ইন দা প্লেট, এন্ড আদার মাইক্রোবস গুলোকে আমি সাপ্রেস করিয়ে দেবো, ইনহিবিট করিয়ে দেবো গ্রোথ থেকে, ঠিক আছে? এন্ড বাই দ্যাট ওয়ে Winogradsky and Beering use this technique enrichment culture to isolate nitrogen fixing bacteria from the soil. Because soil contain heterogeneous population, only nitrogen fixing bacteria isolate করেছিল by enrichment culture technique. So এই টেকনিকটাও আমরা ইউজ করি ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদের ল্যাবরেটরি টেকনিক্স। So enrichment culture technique developed by Sergey Winogradsky and Beering, they identify নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তোমরা হিস্ট্রিতে পড়েছিলে কিনা জানি না, উইনোগ্রাসকি কলম আছে একটা, পড়েছিলে না? ডিফারেন্ট লেয়ারে ডিফারেন্ট কালার আছে, এন্ড ডিফারেন্ট কালার রিপ্রেজেন্ট টু ডিফারেন্ট ব্যাকটেরিয়া। সো ওই যে উইনোগ্রাসকি কলম, দ্যাট মিন্স ওই কলমের মধ্যে সেপারেটলি মাইক্রোবস তোমার আইডেন্টিফাই হয়েছে। আইডেন্টিফাই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া from soil by using this enrichment culture technique. So এই কালচার টেকনিকটা এখন nowadays ইউজ হয়, enrichment culture technique in today's laboratory also. Enrichment culture use. Culture technique used for pure culture isolation. ঠিক আছে? And in fact this technique is powerful technique.
to encourage the growth of specific microbes which you want to study, তুমি যেটাকে আইসোলেট করতে চাও সেই স্পেসিফিক গ্রুপ অফ মাইক্রোবস গ্রো হবে and other group of microbes সাপ্রেস হয়ে যাবে, ইনহিবিট হয়ে যাবে। এনকারেজ করবে তুমি the growth of specific group of microbes and at the same time other microbes inhibited। And by that way we can access the pure culture। হবে কি হবে না? পিওর কালচার পেয়ে যাব, কারণ একটা গ্রুপ অফ মাইক্রোবস ই গ্রো করবে দ্যাট মিডিয়ামে and other microbes fail to grow। সো কিছু আমরা প্রসেস দেখব বাই দ্যাট ওয়ে এনরিচমেন্ট কালচার করা যায়, সাম অফ দ্য স্ট্র্যাটেজিস। ঠিক আছে, some of the methods for pure enrichment culture technique। Methods for enrichment culture। Number 1, देखो statement correct or false बोलते हैं। By modify the culture medium। By modify the culture medium। Is it possible by that way enrichment culture technique to isolate pure microbes? Modify করব আমরা কালচার মিডিয়াকে, এমন ভাবে মডিফাই করব যাতে সিঙ্গেল গ্রুপ অফ মাইক্রোবস ওই কালচার মিডিয়াতে গ্রো করে এন্ড ইনহিবিট হয়ে যায় আদার মাইক্রোবস। পসিবল? এক্সাম্পল দেখি। সো বাই মডিফাইং দ্য কালচার মিডিয়া নাইট্রোজেন ফিক্সিং মাইক্রোবস কে সেপারেট করা যায়। N2 fixing bacteria can be isolated by this way। Can be isolated। তো কি করব দেখো এর জন্য, grow the soil sample in nitrogen free medium। nitrogen free medium। দেখো just you take 1 gram of soil, sampling করো, serially dilute করো, করে তুমি নাইট্রোজেন ফ্রি মিডিয়ামে দিয়ে দাও। দেখো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া গ্রো করবে কি করবে না, কারা গ্রো করবে এই মিডিয়াতে? নাইট্রোজেন ফ্রি মিডিয়ামে যদি দাও দ্যাট মিন্স কোনো তুমি নাইট্রোজেন সোর্স দিচ্ছ না। and nitrogen is very important component for a bacteria to grow because nitrogen is needed in making the nucleic acid। nitrogenous base আছে। আচ্ছা, nitrogen are used for protein synthesis, amino acid formation। amino acid এর স্ট্রাকচার যদি দেখি NH2CH3 that means N আছে। so amino without nitrogen amino acid nucleotide synthesis হবে not possible। তো আমি মিডিয়ামে যদি কোনো নাইট্রোজেন না দিই ম্যাক্সিমাম মাইক্রোব গ্রো করতে পারবে, হ্যাঁ কি না? অনলি কারা গ্রো করবে? যারা নাইট্রোজেন এয়ার থেকে নিয়ে অ্যামোনিয়াতে কনভার্ট করে। নাইট্রোজেন ফিক্সার্স কারা? এরা কি করে? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কি করবে? এয়ার থেকে নাইট্রোজেনকে কালেক্ট করবে টু ফর্ম অ্যামোনিয়া। NH3 কে নিয়ে যাবে NH4+ এ, দেন এটাকে ইউজ করা স্টার্ট করে দেবে, ইউজ করা স্টার্ট করবে টু মেক দ্য প্রোটিন নিউক্লিক অ্যাসিড। বাট আদার ব্যাকটেরিয়া ক্যান নট
done by that method into NH3. So other bacteria suppress হয়ে গেল, inhibit হয়ে গেল, that medium grow করতে not able to grow, but only nitrogen fixing bacteria are able. So এখানে যে ব্যাকটেরিয়া গুলো আমরা পাবো, that bacteria is a pure culture of the nitrogen fixing bacteria. So দেখো একটা एग्जांपल দিয়ে বোঝালাম, I understood পুরো ব্যাপার। মডিফাই করেছি কালচার মিডিয়ামকে বাই দ্যাট ওয়ে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যাতে গ্রো। ঠিক আছে, তো যদি আমি এটা করাই, গ্রো দা সয়েল স্যাম্পল ইন দ্য নাইট্রোজেন ফ্রি মিডিয়াম, অনলি নাইট্রোজেন ফিক্সার আর গ্রো এবল টু গ্রো। Because they can do nitrogen air nitrogen to NH3 conversion and NH4 plus to make the proteins and nucleic acid, but at the same time other microbes fail to grow. So the colony of that media are completely which microbes? Nitrogen fixers. হবে কি হবে না? সেকেন্ডটা আমাকে বলবে, তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট ডিজাইন করো। আইসোলেটিং হ্যালোফাইলস, হ্যালোফাইলস হ্যালোফিলিক ব্যাকটেরিয়া, ফাইলসিলিক কি করতে পারি আমরা? মিডিয়ামে চেঞ্জ করতে পারি। দিশানি ট্রাই টু আনসার। সেকেন্ডটা আমি কি করব? আইসোলেটিং হ্যালোফাইলস। হ্যালোফাইলস মিনিং জানা আছে? জানা নেই? হ্যালোফাইলস মিনিং জানা আছে? যারা সল্ট মানে সল্ট কন্টেন্টের দিয়ে থাকে। কারেক্ট, মানে হ্যালোফাইলস আর দোজ মাইক্রোবস, বলে দিচ্ছি এবার ভাবো। হ্যালোফাইলস আর দোজ মাইক্রোবস দ্যাট আর need high concentration of salt for their growth. Need high concentration of salt for survivability. Without that এরা গ্রো করতে পারে না। ফাইলস ওয়াটার মিনিংস হচ্ছে লাভিং, আর হ্যালো ওয়াটার মানে হচ্ছে তোমার সল্ট। তো দে আর সল্ট লাভিং ব্যাকটেরিয়া, সল্ট লাভিং ব্যাকটেরিয়া। তো সল্ট কে ভালোবাসে, হাই কনসেন্ট্রেশন অফ সল্ট নিডেড থাকে। তাহলে আমি কি চেঞ্জ করব মিডিয়াতে বলো, যেখানে হ্যালোফাইলস অনলি গ্রো করবে, আদার মাইক্রোব গ্রো করতে পারবে না। ট্রাই করো বলো। কোশ্চেনটা হচ্ছে আমি হ্যালোফাইলস কে পিওর কালচার বানাতে চাই। হ্যালোফাইলস এর পিওর কালচার বানাবো বাই মিনস অফ এনরিচমেন্ট কালচার টেকনিক দিয়ে। কি করব আমি? মিডিয়ামে কি চেঞ্জ করব? নরমাল মিডিয়ামে কি হ্যালোফাইলস গ্রো করবে? করবে না। তাহলে হ্যালোফাইলস যদি গ্রো করাতে চাই এন্ড অনলি হ্যালোফাইলসই গ্রো করবে, এরকম যদি আমি রিকোয়ারমেন্ট চাই, দেন কি করতে পারি? কত অ্যামাউন্ট? খুব কম কনসেন্ট্রেশন না হাই কনসেন্ট্রেশন? তাহলে কি হবে না আর কিছু অ্যাডিশনালি লাগবে? স্পিক আপ, যতক্ষণ না বলবে শিখতে পারবে না। আর কিছু লাগবে না, এটাই এনাফ, দ্যাটস ইট, দ্যাট ইজ এনাফ ফর পিওর কালচার আইসোলেশন অফ হ্যালোফাইলস। আর কিছু লাগবে না, দ্যাটস এনাফ। আর কিছু দেবে? ঠিক আছে, হয়ে যাবে। তো শুধু আমি সল্ট যদি বাড়িয়ে দিই, হাই কনসেন্ট্রেশন সল্ট দিই, তাহলে they are isolated, halophils can grow, and high concentration of salt এ other microbes গ্রো করতে পারবে তোমার মনে হয়? হাই কনসেন্ট্রেশন অফ সল্ট এ হ্যালোফাইলস গ্রো করতে পারবে, other normal bacteria cannot survive at that high concentration of salt. So other bacteria dead and only halophils are grow. Pure culture হলো কি হলো না? তো
isolating the halophiles কি করব, grow on medium where the salt concentration is very high. Salt concentration very high. So at that high salt concentration, normal bacteria will kill, die. At high concentration of salt, normal bacteria will inhibited. এটা কি জানো তো, সল্ট হাই থাকলে মানে সল্ট দিয়ে আমরা প্রিজার্ভেশন করতে পারি। এটা ওল্ড মেথড আমাদের, সল্ট দিয়ে প্রিজার্ভেশন করা। আমাদের বাড়িতে রান্নাঘরে ঢুকলে তোমার মা ঠাকুমাকে দেখতে পাবে যে সল্ট দিচ্ছে। কেন দিচ্ছে? সল্ট দিচ্ছে কোনো জাস্ট ধরো কোনো জিনিস এসে ফ্রেশলি এসে জাস্ট সল্ট দিয়ে জিনিসটাকে মাখিয়ে দিল। কেন কেন করে? যাতে ওই টাইমে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস ওখানে অ্যাটাক না করতে পারে, বিকজ সল্ট ইজ এ গুড প্রিজার্ভার। সল্ট কনসেন্ট্রেশনে ম্যাক্সিমাম মাইক্রোবস ক্যান নট সার্ভাইভ। ঠিক আছে, তো সল্ট দিলে এটা প্রবলেম হয় ব্যাকটেরিয়া মাইক্রোবসের। বাট কারা গ্রো করে যাবে ওখানে? হ্যালোফাইলস স্টিল গ্রো করবে। তো নরমাল কনসেন্ট্রেশনে সল্ট আর সুগার এই দুটো কিন্তু খুব ইউনিক, মানে অনেক পুরনো আমাদের প্রিজারভেটিভ নরমাল প্রিজারভেটিভ যেটা বলি। যদি আমরা পিকলস বানাই, দেখেছো পিকলস বানানো বাড়িতে কি দেয়? সল্ট দেয় না? হ্যাঁ, সল্ট দিয়ে রোদের মধ্যে শুকোতে দিয়ে দেয়। কেন? কারণ সল্ট দিয়ে ব্যাকটেরিয়া প্রিজার্ভ হবে, ওইদিকে সানলাইট আছে, সানলাইটের ইউভি রেডিয়েশন আদার গুলোকে কিল করবে। তো আননোয়িংলি এটা করা হয়, বাট এর পেছনে সায়েন্সটা এটা। So at high concentration of salt, normal bacteria will be inhibited, but the halophiles will grow and form the pure culture. So technique number 1 আমি কি করেছি, মডিফাই করে দিয়েছি কালচার মিডিয়ামকে, and by that way আমরা পিওর কালচার আইসোলেশন করতে পারি। দুটো एग्जांपल দেখে নিলাম। সেকেন্ড, आंसर করে পসিবিলিটি yes or no, সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড মেথড স্ট্র্যাটেজি। by modifying the incubation conditions, by modifying incubation conditions. Answer me, possible or not? Incubation, আমি যেখানে ব্যাকটেরিয়াকে গ্রো করাবো আফটার ইনোকুলেশন, সেই কন্ডিশনটাকে আমি চেঞ্জ করব। তো কন্ডিশন চেঞ্জ করে কি পিওর কালচার অবটেইন করা পসিবল? পসিবল। एग्जांपल দেখি। By that way we can isolate or purify pure culture formation of thermophiles. Thermophilic isolation, thermophilic pure culture formation কিভাবে করব? কর্ণদীপ্ত কিভাবে করব? হাই টেম্পারেচারে থার্মোফিলিক মানে তারা হাই টেম্পারেচারে গ্রো করবে। কারেক্ট। তাই আমরা যদি হাই টেম্পারেচার মানে ইনকিউবেশনের ক্ষেত্রে রাখি, আমরা নরমাল কততে রাখি? 37 এ। তাহলে এখানে আমি কি রাখবো? একটু টেম্পারেচার হাই রাখবো। মোটামুটি কত ডিগ্রি এক্সপেক্ট করছো রাখতে পারি আমরা? 60 এর উপর, 50 to 60 এর উপর। এগার কত ডিগ্রিতে মেল্ট হয়? 96। তাহলে আমি 90 অবধি নিয়ে যেতে পারি, 11 তো তখনও মেল্ট ডাউন হবে না। এটাই তো বেনিফিট, 11 নেওয়ার বেনিফিট তো আগের দিনকে বলছিলাম যে 96 অবধি একবার যখন সলিডিফাই হয়ে যাবে, ওকে 96 ডিগ্রি অবধি স্টিল ওটা সলিড থাকবে।
তো আমি যদি থার্মোফিলিক আইসোলেশন করি ইন দ্য agar medium, we can grow the culture at 90 degree also আরামসে। তো নরমালি আমরা 70 to 75 ডিগ্রি রাখার চেষ্টা করি থার্মোফিলিক আইসোলেশনের জন্য, কারণ থার্মোফিলিক ব্যাকটেরিয়া 70 থেকে স্টার্ট হয় গ্রো করা, মানে স্টার্টিং করে অপটিমাম টেম্পারেচার যদি বলো, আর হাইপার থার্মোফাইলস আরো একটু টেম্পারেচার একটু বেশি রাখবে। তো আমি থার্মোফিলিক আইসোলেশনের জন্য আরামসে agar as a solid medium নিতে পারি, এন্ড মোটামুটি আমরা টেম্পারেচার রাখবো ইনকিউবেশন টেম্পারেচার 70 to 75 ডিগ্রি সেন্টিগ্রেড, ইভেন আমরা 90 অবধি নিয়ে যেতে পারি, ইভেন 90 degree centigrade also possible to incubate, because আরামসে agar solution তোমার ইয়ে হবে না, সলিউশনে আসবে না, জেল হবে না, মানে মেল্ট ডাউন হবে, even 90 degree centigrade temperature also permissible। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা তো দেখেছিলাম যে agar তো 96 এ গিয়ে মেল্ট হচ্ছে, আর agar একটা প্রপার্টি আছে যে 40 to 45 এর নিচে গিয়েও তারপরে সলিড হচ্ছে, মানে ধরে রাখতে পারছি 40 ডিগ্রি নিচে গিয়ে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ব্যাকটেরিয়া কি ওই স্টেটেও গ্রো করতে পারে না একদম সলিড হওয়ার পরেই গ্রো করে? মানে কোন স্টেটে? মানে agar যখন একদম সলিড হয়ে যাচ্ছে তারপরেই কি ও গ্রো করবে, নাকি ওই যে রেঞ্জ যেটা আমরা দেখছি সলিড হওয়ার আর লিকুইড হওয়ার মাঝখানে যে রেঞ্জ, মানে একটা সেমি, কেন গ্রো করতে পারবে না? কেন পারবে না? ডিপেন্ডিং অন দা ব্যাকটেরিয়াল টাইম। যেমন দেখো ওই টাইম টেম্পারেচার যদি আমি 50-60 ধরি, নরমাল ব্যাকটেরিয়া তো গ্রো করতে পারবে না, বা গ্রো করলেও খুব স্লো গ্রো করবে, ম্যাক্সিমামই ডেড হয়ে যাবে, বাট এরা তো আরামসে গ্রো করবে থার্মোফাইলস, ওই টেম্পারেচারও গ্রো হবে। দেখো agarটা জাস্ট অ্যাজ আ সাবস্ট্রেট, তুমি ওখানে মেন ম্যাটেরিয়ালস কি দিয়েছো? নাইট্রোজেন সোর্স, কার্বন সোর্স, ভিটামিনস, মিনারেলস এন্ড ওয়াটার। এই পাঁচটা সাবস্টেন্স যদি পড়ে, ব্যাকটেরিয়া কেন গ্রো করবে না এনি টেম্পারেচারে, যেটা ওর ফেভারেবল টেম্পারেচার। মিসোফাইলস তো মোটামুটি তোমার 40-50 ডিগ্রিতে গ্রো করে, তো মিসোফাইলস গ্রো করবে আরামসে। সাইক্রোফাইলস হয়তো গ্রো করবে না, ওখানে তখন তোমাকে টেম্পারেচারটাকে নামাতে হবে, ফ্রিজে ঢোকাতে হবে, দ্যাট টাইম গ্রো করবে। তো তোমার মিসোফাইলস গ্রো করবে। agar জাস্ট অ্যাজ এ সাবস্টেন্স, মানে সলিডিফাইড সাবস্টেন্স, মেন খাবারটা আছে কিনা দেখো, মেন খাবার যদি ঠিকঠাক কোয়ান্টিটিতে পড়ে কেন গ্রো করবে? গ্রো করবে। সো থার্মোফিলিক আইসোলেশনের টাইমে আমরা টেম্পারেচার রাখবো, ইনকিউবেশন টেম্পারেচার 70 to 75 ডিগ্রি সেন্টিগ্রেড, ইভেন 90 ডিগ্রি অবধি নিয়ে যেতে পারি। আদার মাইক্রোবস কি সার্ভাইভ করবে, গ্রো করবে, ইনহিবিট হয়ে যাবে? অনলি যারা থার্মোফাইলস, দে ক্যান অনলি সার্ভাইভ। অনলি থার্মোফাইলস আর সার্ভাইভ, others are inhibited। নেক্সট দেখো অ্যানারোবিক ব্যাকটেরিয়া আইসোলেশন, এটা আমার নেক্সট টপিকই হবে, এটা তোমাদের সিলেবাসে আছে, হাউ টু আইসোলেট অর কালচার অ্যানারোবিক ব্যাকটেরিয়া। বাট অ্যানারোবিক ব্যাকটেরিয়া আইসোলেশনে আমরা অ্যাকচুয়ালি কি করব? মিডিয়ার ইনকিউবেশন ব্যাপারটাকে চেঞ্জ করব। মিডিয়া ইনকিউবেশনে অক্সিজেন থাকবে নরমালে, তো অক্সিজেন যদি আমি যতক্ষণ না রিমুভ করতে পারছি, anaerobic bacteria cannot grow, because anaerobic bacteria low concentration of O2 is for toxic for their growth। So anaerobic bacteria isolation, এটা আমি ডিটেইলস এ যাব বলে আর লেখাচ্ছি না কিছু। The anaerobic bacteria isolation also possible by that way, by modifying the incubation conditions। সেক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, মানে আগের মানে পয়েন্টটাতে সেটা হচ্ছে যে আমাদের মডিফাইং কালচার মিডিয়া যেটা, হ্যাঁ সেখানেও তো আমরা মানে কালচার মিডিয়ার মধ্যে এমন কিছু মানে দিতে বললাম যেগুলো রিডিউসিং এজেন্ট, অক্সিজেন একদম করতে পারি, ওটা দিয়েও করতে পারি। আচ্ছা, ওটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। অ্যানারোবিক ব্যাকটেরিয়া আইসোলেশন ফার্স্টটা দিয়েও পসিবল, এটা দিয়েও পসিবল। টেকনিক আমি যেন বললাম, এটা ডিটেইলসটা আমি একটু পরেই যাব। তো ওখানে ভ্যারাইটি অফ টেকনিক থাকবে, যেটা কন্ডিশন নাম্বার 1 কেও টিক করবে অ্যাজ ওয়েল অ্যাজ এটাকেও টিক করবে। ওখানে মিডিয়া চেঞ্জ করব অথবা আমরা এটা করব, ইনকিউবেশন প্যারামিটার চেঞ্জ করব। সো by that way we can isolate also anaerobic bacteria pure culture. So second method for enrichment, clear? Third method, দেখো এটা দিও পসিবল কি না। নাম্বার 3,
using inhibitors. ইনহিবিটর প্রোভাইড করে মিডিয়ার মধ্যে পসিবল কোন এক্সাম্পল কিছু দিতে পারবে ইনহিবিটর প্রোভাইড করে পিওর কালচার আইসোলেশন কোন মানে পেনিসিলিন যেটা গ্রাম পজিটিভ কে কিল করবে গ্রাম নেগেটিভ গ্রো করবে গ্রাম নেগেটিভ তো ব্রড গ্রুপ গ্রো করছে কোন পার্টিকুলার ধরেছো ঠিকই পয়েন্টটা জাস্ট আরেকটু অ্যাড্রেস করলে চলে আসবে আইসোলেট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আমরা বলি কি যে গ্রাম নেগেটিভ ওয়ার্ক করে না বাট গ্রাম নেগেটিভেও ওয়ার্কিং হয় যে কনসেন্ট্রেশনে ওয়ার্কিং হয় সেটা গ্রাম পজিটিভের থেকে একটু বেশি যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই গ্রাম নেগেটিভেও তোমার কিল হওয়া স্টার্ট করে ঠিক আছে বাট নরমাল কনসেন্ট্রেশনে গ্রাম পজিটিভ উইল বি হাইলি সেনসিটিভ দ্যান দ্য গ্রাম নেগেটিভ বাট গ্রাম নেগেটিভেও ওয়ার্ক হয় ঠিক আছে বাট আমি যদি পার্টিকুলার ব্যাকটেরিয়া চাই তাহলে কি করতে হবে আমাকে কিছু ব্যাকটেরিয়া আছে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে that antibiotic এর against a resistance property develop করছে and resistance property একটা ব্যাকটেরিয়ার কোন জায়গা থেকে আসে জানো প্লাজমিড থেকে which type of plasmid R plasmid প্লাজমিডের টাইপ পড়েছিলে F plasmid R plasmid Pol plasmid virulence factor plasmid etc. So এই হচ্ছে তোমার R plasmid R for resistance plasmid providing the resistance capacity so কিছু ব্যাকটেরিয়ার মধ্যে এই ধরনের যদি প্লাজমিড থাকে R plasmid থাকে তাহলে কি হবে ওই ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্ট প্রপার্টি ডেভেলপ করবে ফর পার্টিকুলার অ্যান্টিবায়োটিক এবার যদি আমি বলি R plasmid ক্যারি করছে streptomycin resistant property streptomycin is a good antibiotic protein synthesis inhibitor তো streptomycin resistant property ক্যারি করছে ঠিক আছে তাহলে আমি কি করব আমি যদি ওকে আইসোলেট করতে চাই স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াকে আইসোলেট করতে চাই তাহলে মিডিয়ার মধ্যে আমি স্ট্রেপ্টোমাইসিন দিয়ে দেব and streptomycin kill all other bacteria except streptomycin resistant bacteria বুঝতে পারলে কি পারলে না বুঝতে পারলে বলবেন অবশ্যই বলবো আনসার করবে যে স্যার বুঝতে পারিনি আমরা যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আইসোলেট করতে চাই তাহলে আমরা এই ধরনের ইনহিবিটর অ্যাড করব মিডিয়াতে ঠিক আছে আচ্ছা আমরা এখানে স্টার্ট করেছিলাম রেজিস্ট্যান্ট প্রপার্টিটা ডেভেলপ করায় কে ব্যাকটেরিয়াতে প্লাজমিড ডেভেলপ করে এন্ড হুইচ প্লাজমিড অ্যাকচুয়ালি R প্লাজমিড বলে একটা প্লাজমিড থাকে যেটার জন্য রেজিস্ট্যান্ট প্রপার্টি আসে এবার R প্লাজমিড ভ্যারাইটি অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি ডেভেলপ করতে পারে ইনক্লুডিং স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট STR মানে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে আর R কেন লিখেছি R লিখেছি মানে ওই প্লাজমিডটা রেজিস্ট্যান্সের জিন ক্যারি করছে তার জন্য R লিখেছি এখন যদি S লিখতাম তার মানে ওই ব্যাকটেরিয়াটা সাসেপ্টেবল ঠিক আছে কোনো জিন নেই স্ট্রেপ্টোমাইসিনের কোনো রেজিস্ট্যান্ট প্রপার্টি ডেভেলপ করার কোনো জিন নেই তার জন্য S লিখতাম কিন্তু আছে বলে প্লাজমিডটা এখন R লিখে রেখেছি ঠিক আছে তাহলে আমি যদি আইসোলেট করতে চাই আইসোলেট সাবপ্যারাতে লিখছি স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এটা যদি আমার প্রায়োরিটি হয় এটা যদি আমার টাস্ক হয় দেন কি করব আমি আইসোলেটিং স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যদি আমার আইসোলেট করার প্রায়োরিটি থাকে দেন আমি কি করব জাস্ট আমি যে মিডিয়ার মধ্যে নরমাল মিডিয়া দেব অল কম্পোজিশন ইনট্যাক্ট রাখবো বাট একটা কম্পোজিশন অ্যাড করে দেব কি কম্পোজিশন স্ট্রেপ্টোমাইসিন ভেবে দেখো এবার যদি স্ট্রেপ্টোমাইসিন যারা সেনসিটিভ তারা তো ডেথ হয়ে যাবে স্ট্রেপ্টোমাইসিন অ্যাড করে দিয়েছি স্ট্রেপ্টোমাইসিন প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে তাহলে অল আদার ব্যাকটেরিয়া ডেথ হয়ে যাবে অনলি কারা গ্রো করবে যাদের এই রেজিস্ট্যান্ট প্রপার্টিটা আছে যাদের মধ্যে R প্লাজমিড কন্টেনিং STR জিন আছে
তারাই গ্রো করবে। তাহলে এখানে যে কলোনিটা আসবে, কাদের কলোনি আসবে? এসটিআর আর ব্যাকটেরিয়ার কলোনি। আর আদার ব্যাকটেরিয়া ডেথ হয়ে যাবে, বিকজ স্ট্রেপ্টোমাইসিন ওরকম বেছে বেছে কিলিং করে না, অল ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। অল ব্যাকটেরিয়াকে কিল করতে পারে যারা এসটিআরএস মানে সেনসিটিভ। পেনিসিলিনে তবু ওই পজিটিভ নেগেটিভ এর ব্যাপার আছে, কিন্তু স্ট্রেপ্টোমাইসিনের ওই কিছু ব্যাপার নেই। স্ট্রেপ্টোমাইসিন অল টুগেদার অল প্রোক্যারিওট সেলকে মানে ব্যাকটেরিয়াল সেলকে কিল করতে পারে, এবিলিটি আছে। এর জন্য স্ট্রেপ্টোমাইসিন ইজ আ গুড অ্যান্টিবায়োটিক ফর এনি ডিজিজ। স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস অ্যান্টিবায়োটিক, ক্লাস আছে অ্যান্টিবায়োটিকের, ক্লাস 1 ক্লাস 2, তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে একদম প্রথম থেকে প্রথম ক্যাটাগরির অ্যান্টিবায়োটিকের মধ্যে স্ট্রেপ্টোমাইসিন পড়ে, মেডিকেলে পড়বে। বোঝা গেল? তাহলে ইনহিবিটর অ্যাড করেছি, ইনহিবিটর এখানে অ্যাড করলাম কি, স্ট্রেপ্টোমাইসিন ইউজ করে আমরা স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার পপুলেশনকে পিওর কালচারিং করি। সেকেন্ড দেখো, আইসোলেটিং। পেস্টিসাইড ডিগ্রেডিং ব্যাকটেরিয়া। কি করব আইসোলেশনের টাইমে? পেস্টিসাইডকে ডিগ্রেড করার ক্যাপাসিটি রাখছে। যেগুলো যেই ব্যাকটেরিয়াগুলো পার্টিকুলার পেস্টিসাইডকে ডিগ্রেড করবে তারাই গ্রো করবে, তাদেরকে আমি চাইছি গ্রো করতে। তাহলে কি করব? মিডিয়াতে চেঞ্জ কি করব? পেস্টিসাইড দেব। পেস্টিসাইড দিলে কারা গ্রো করবে? যারা পেস্টিসাইড ডিগ্রেড করতে পারে। আচ্ছা, পেস্টিসাইডের করেসপন্ডিং এ আর কিছু কোনো কার্বন সোর্স কি দেব না? তাহলে তো বাকিরাও গ্রো করে যাবে। পেস্টিসাইড অনলি দিচ্ছি মিডিয়াতে, আর কোনো কার্বন সোর্স কি দেব? মানে গ্লুকোজ কি দেব? যদি গ্লুকোজ দিয়ে দিই বাকিরাও গ্রো করা স্টার্ট করে দেবে, তাহলে আর কোনো কার্বন সোর্স রাখবো। আচ্ছা, সোল কার্বন সোর্স কি রাখবো? পেস্টিসাইড রাখবো। তাহলে কারা গ্রো করবে? অনলি যারা পেস্টিসাইডকে ডিগ্রেড করার এবিলিটি আছে তারাই গ্রো করবে। আদার ব্যাকটেরিয়া পারবে না, ফেল টু গ্রো এট দ্যাট মিডিয়াতে, বিকজ পেস্টিসাইড আছে, পেস্টিসাইড ভাঙতে পারে না ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া। ঠিক আছে? সো এই জায়গাটায় আমরা জাস্ট অ্যাড করে দেব হচ্ছে পেস্টিসাইড, যে পেস্টিসাইডটা আমরা চাইছি ডিগ্রেড করার এবিলিটি রাখছে। ব্র্যাকেটে লিখে দেখছি নো আদার কার্বন সোর্স। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি পেস্টিসাইডও দিলে তারপরে গ্লুকোজও দিয়ে দিলে, তাহলে তো গ্লুকোজকে ডিগ্রেড করা স্টার্ট করে দেবে, পেস্টিসাইডকে নেবেই না। ঠিক আছে? সো নো আদার কার্বন সোর্স অ্যাডেড। মানে অ্যাকচুয়ালি প্রেসার ক্রিয়েট করছি ব্যাকটেরিয়াকে, আদার কোনো কার্বন সোর্স দিচ্ছি না, পেস্টিসাইডে দিচ্ছি যারা এবিলিটি আছে বা এবিলিটি ডেভেলপ করো যাতে পেস্টিসাইড তুমি ডিগ্রেড করার এবিলিটি করো। ঠিক আছে? মানে এখানে প্রেসার ক্রিয়েট করে ব্যাকটেরিয়া থেকে আমি ফাংশনটাকে নিয়ে আসছি। তো এখানে যাদের কলোনি আসবে, দিশানি এই কলোনিগুলো কারা হবে? পেস্টিসাইড, ব্যাকটেরিয়া। আদার ব্যাকটেরিয়া তো কলোনি ডেভেলপ করবে না, নরমাল ব্যাকটেরিয়া, বিকজ নরমাল ব্যাকটেরিয়া প্রেফার নরমাল কার্বন সোর্স, দ্যাট ইজ গ্লুকোজ। সো যাদের এবিলিটি আছে পেস্টিসাইডকে ডিগ্রেড করার, বাট ওই কি সুপার সিস্টেম, মানে ও করতে চাইছে না। তুমি যদি আদার কার্বন সোর্স দা, কেন এত ডিফিকাল্ট টাস্ক করবে? মানে তুমি যদি, তোমাকে যদি আমি কোশ্চেন পেপারটা আমি দিয়ে দিই সেকেন্ড সেমিস্টার, তুমি কি পড়তে আসবে আমার কাছে? আসবে না তো। বাট যখনই বোর্ড এক্সাম দিচ্ছে, তোমাকে কোশ্চেন রিভিল করছে না, তোমাকে একটা সিলেবাস দেওয়া আছে, তোমাকে কি করতে হচ্ছে? খাটতে হচ্ছে। তো লাইক দ্যাট ওয়ে আমি যদি ওকে নরমাল কার্বন সোর্স দিই, কেন কাটবে? তো চুপচাপ গ্লুকোজকে ইউজ করে যাবে। ঠিক আছে? যদি আমি ওকে এবার ডিফিকাল্ট টাস্কটা করানোর চেষ্টা করি, ম্যাক্সিমাম তো পারবে না, যারা পারবে তারা ওই জায়গাতে চেষ্টা করবে গ্রো করার, আর তাদের কলোনিগুলো মানে আমরা বলবো কি পেস্টিসাইড ডিগ্রেড করার এবিলিটি রাখছে। তো
এরকম প্রেসার ক্রিয়েট করে এখন ট্রাই করা হচ্ছে প্লাস্টিককেও ডিগ্রেড করানো। খবর আছে কি? প্লাস্টিককেও ডিগ্রেড করার জন্য এবিলিটি পাচ্ছে মাইক্রোবস, কিছু প্লাস্টিককেও ডিগ্রেড করতে পারছে। প্লাস্টিকের মেজর প্রবলেম হচ্ছে এরা এনভায়রনমেন্টাল পলিউশন করায়, এরা বায়োডিগ্রেডেবল নয়, তাই তো? তো ডিগ্রেড হয় না এরা, তো ব্যাকটেরিয়াকে ইউজ করে ডিগ্রেড করানো ট্রাই করানো হচ্ছে। যদি এটা সাকসেসফুল হয়ে যায় খুব ভালো হবে, ইন ফিউচার পলিউশন কমবে। যেমন ব্যাকটেরিয়াকে ইউটিলাইজ করে অয়েল স্পিল, পেট্রোলিয়াম ডিগ্রেড করা পসিবল হয়েছে, জানো? ব্যাকটেরিয়াকে ইউটিলাইজ করে অয়েল স্পিল যেগুলো হয়, অয়েল স্পিল মানে বুঝতে পারছো? অয়েল স্পিল হচ্ছে তোমার ওশানে হয়, যখন বড় বড় জাহাজে আসে তখন কিছু তোমার ওই লিক হয়ে যায়, অয়েল তেল পেট্রোল গুলো লিক হতে থাকে। লিক হলে কি হবে? ওই সারফেসেই থেকে যায়, আর সারফেসে থাকলে ওয়াটারের পলিউশন করায়, ডিও কমায়, তোমার অ্যাকোয়াটিক অর্গানিজম গুলো মরে যেতে থাকে। তো এই অয়েল স্পিলকে রিমুভ করার জন্য, অয়েল স্পিল রিমুভ করা ইজি টাস্ক নয়, ফিজিক্যালি রিমুভ করতে গেলে অনেক টাইম লাগবে। ফিজিক্যালি যদি রিমুভ করতে যাও একটা অয়েল স্পিল যা হয় তাতে তোমার 1 ইয়ার 2 ইয়ার্স লেগে যাবে, তাতে তোমার পুরো ডাইভার্সিটি নষ্ট হয়ে যাবে ওই টাইম। তো অয়েল স্পিলকে যদি আমি ব্যাকটেরিয়াকে ইউটিলাইজ করে ডিগ্রেড করাতে পারি, ব্যাকটেরিয়া কুইকলি গ্রো করে আমরা জানি, তো ব্যাকটেরিয়াকে যদি ইউজ করাতে পারি তো অয়েল স্পিল গুলো আরামসে 1 থেকে 2 মান্থসের মধ্যে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম ব্যাকটেরিয়া আইসোলেটেড হয়ে গেছে, জানো নাম? সিউডোমোনাস। সার্চ করে একবার দেখবে সিউডোমোনাস ফুটিডা, সার্চ করে একবার দেখো উইকিপিডিয়াতে সিউডোমোনাস ফুটিডা এটার জন্য কোন সায়েন্টিস্ট ডেভেলপ করেছে। ক্যালকাটা ইউনিভার্সিটি সায়েন্টিস্ট আনন্দমোহন চক্রবর্তী, দেখলেই বুঝতে পারবে, জাস্ট এটাকে সার্চ করো, ওনার নামে পেটেন্ট আছে। আর রিসেন্টলি এটা ইউজও করা হয়েছে তোমার অয়েল স্পিল রিমুভ করার জন্য। তো যাই হোক, তো এই ধরনের ফোর্সফুলি ওয়ার্কিং করাতে পারি আমরা, সিলেকশন করাতে পারি তোমার মিডিয়া কন্ডিশন চেঞ্জ করে দিয়ে, এন্ড পিওর কালচার আইসোলেট করা। তো এনরিচমেন্ট কালচার টেকনিক্স ক্লিয়ার কিনা বলবে, দিশানি বলবে। এনরিচমেন্ট কালচার টেকনিক যদি কোনো জায়গায় প্রবলেম থেকে আসতো ইয়ে করবে না, হেজিটেট করবে না। এখানে শিখতে এসছো, শিখে যাও, কোনো ভয়ের ব্যাপার নেই। একজন বেশি আনসার করছে আর একজন কম আনসার করবে মানে কি? যে কম আনসার করবে সে কমই করে যাবে নাকি? আনসার করো, শেখো, বোঝো, বাড়ি যাও। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আনসার করবে, জিজ্ঞাসা করবে, না হলে নেক্সট টপিক চলো। ঠিক আছে? ওকে। সো এনরিচমেন্ট কালচারের ওই পার্টটা ধরেই আমার নেক্সট টপিক, কাল্টিভেশন অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া। কাল্টিভেশন অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া। মেইনলি আমরা কোন টাইপ অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া চাইছি? স্ট্রিক্টলি অ্যানারোবিক অর অবলিগেট অ্যানারোবিক, এটা কিন্তু মাথায় রাখা উচিত। strictly or obligate anaerobes to cultivate. And following এই পয়েন্টটা মাথায় রাখা উচিত, strictly or obligate anaerobes, even small quantity of oxygen is lethal for them. Even small concentration of O2 is lethal for their growth. এটা কি জানতে না এই সেমিস্টারে হবে? এই যে তোমার গ্রোথ স্পেসিফিক ক্লাসিফিকেশন অফ মাইক্রোবস এই সেমিস্টারে হবে নাকি? ওকে, তাহলে এই সেমিস্টারেই বলবো এটা কেন হয়, অবলিগেট অ্যানারোবস এর এই বিহেভিয়ারটা কেন, স্মল কোয়ান্টিটি অফ অক্সিজেনে কেন লিদাল শো করে, মানে টক্সিসিটি শো করে। তো
ওই টাইমেই বলবো, এখন বলবো না। জাস্ট এইটুকু ইনফরমেশন দিয়ে রাখলাম। আমরা এখানে গ্রো করাতে চাই স্ট্রিক্টলি অর অব্লিগেট এনারোবস কে। অব্লিগেট ওয়ার্ডটার মানে হচ্ছে পার্টিকুলারলি ওই কনসেন্ট্রেশন ছাড়া গ্রো করবে না। অব্লিগেটরি মানে ওই ওটা লাগবেই, 100% নিবে। মানে কিছু বাচ্চা আছে দেখবে ওটাই লাগবে আমার, তো ওর ওটাই লাগবে, অব্লিগেট অ্যানারোবস। আর ফ্যাকাল্টেটিভ ওই ধরনের বাচ্চা ঠিক আছে ওটা পাইনি তো আরেকটা দিয়ে কাজ চালিয়ে নেবো। তো ওই ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস হচ্ছে অ্যানারোবিক কন্ডিশনেও গ্রো করে, এরোবিক কন্ডিশনেও গ্রো করে, ঠিক আছে। আর এই বেসিসে আমরা টাইপিংটা করব অক্সিজেনের রিকোয়ারমেন্টের বেসিসে। তো অব্লিগেট ওই ধরনের যারা হচ্ছে পার্টিকুলারলি ওটা ছাড়া গ্রো করবে না, দ্যাট মিন্স স্মল কোয়ান্টিটি অফ অক্সিজেন ইজ টক্সিক ফর देयर গ্রোথ, ঠিক আছে। এই ধরনের মাইক্রোবকে আমি কিভাবে কালচারিং করতে পারি, ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে, ওয়ান বাই ওয়ান দেখছি আমরা। নাম্বার 1, used media containing reducing substance, মানে আমরা মিডিয়ার কম্পোজিশন চেঞ্জ করলাম, reducing substance, that is strategy number 1 ফলো করছি here। রিডিউসিং সাবস্টেন্স দিলে সুবিধা কি? রিডিউসিং সাবস্টেন্স, রিডিউসিং ওয়াটার মানে কি কেমিস্ট্রিতে? অক্সিজেনকে মানে নিজে অক্সিডাইজ হয়ে বাকিগুলোকে রিডিউস করবে, মানে অক্সিজেন টেনে নেবে। দিশানি বলবে রিডিউসিং সাবস্টেন্সের মিনিং কি? রিডিউসিং সাবস্টেন্স কি করবে? হাইড্রোজেন অ্যাড করবে নাকি অক্সিজেন অ্যাড করবে? মানে হাইড্রোজেন ছাড়বে। আমরা দুটো ওয়ার্ড পড়িনি, অক্সিডেশন, রিডাকশন। অক্সিডেশন মানে কি সাবস্টেন্স? অক্সিজেন না হাইড্রোজেন দিয়ে বলি আমরা, ব্যাপারটাকে H+ দিয়ে বলি, প্রোটন দিয়ে বলি। সো অক্সিডেশনে কি হয়? H+ মানে হাইড্রোজেন কি হয়? রিমুভ হবে। আর রিডাকশনে কি হবে? সাবস্টেন্সে হাইড্রোজেন অ্যাড হবে, ঠিক আছে। প্রোটন দিয়েও বলতে পারি আমরা, অক্সিডেশনে প্রোটন রিলিজ হবে, রিডাকশনে প্রোটন অ্যাডিশন, ঠিক আছে। যারা অক্সিডেশন করছে তারা অ্যাকচুয়ালি কি রিডিউসিং সাবস্টেন্স না? তাহলে রিডিউসিং সাবস্টেন্সের কি এবিলিটি আছে? অক্সিডেশন করানোর। অক্সিডেশন করানোর মানে কি? যদি মিডিয়াতে কোনো রকম অক্সিজেন প্রেজেন্স থাকে তাহলে ওকে কি করবে? নিজের মধ্যে ঢুকিয়ে নেবে, অক্সিডেশন করিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলে? So reducing substance has the capacity to change the oxygen, to bind with the oxygen and neutralize them, মানে অক্সিজেনকে রিমুভ করে দেবে মিডিয়া থেকে। আর যদি অক্সিজেনকে রিমুভ করে দিতে পারি আমরা মিডিয়ার কম্পোজিশন চেঞ্জ করে, then anaerobic bacteria can start to grow. Otherwise তো গ্রো করা তো পসিবল না, কারণ মিডিয়ার মধ্যে অলরেডি অক্সিজেন প্রেজেন্স আছে। মিডিয়ার এয়ারেও থাকতে পারে, যেটুকু তুমি পেট্রি ডিশের লিড অবধি যে এয়ারটা আছে সেখানেও অক্সিজেন থাকতে পারে অ্যাজ আ এয়ার ফর্মে, অথবা তুমি যখন তুমি মিডিয়া প্রিপেয়ার করছো ওই টাইমেও অক্সিজেন থাকতে পারে, কারণ ওখানেও তুমি অক্সিজেনের প্রেজেন্সে মিডিয়াটাকে প্রিপেয়ার করেছো যখন ঢেলেছো। স্যার যে কম্পোনেন্টস যেগুলো আমরা অ্যাড করছি সেইগুলোরও তো মানে ওইগুলোরও তো নিয়ে নেবে অক্সিজেন, মানে ওগুলো তো রিডিউস হবে। কম্পোনেন্ট গুলো বলতে যেগুলো যেরকম গ্লুকোজ, তারপরে বাকি যেসব মানে অ্যাড করছি আমরা মিডিয়া প্রিপারেশনের জন্য, না ওগুলো তো আর তোমার রিডিউস ইয়ে হয় না। আচ্ছা, ওরা তো আর রিডিউস, ওরা তো ইউটিলাইজ হবে এনার্জির জন্য ইউটিলাইজ হবে। ওটা আর তোমার রিডিউস হচ্ছে না কিছু, মানে যে কম্পোনেন্ট গুলো তুমি অ্যাড করছো সেগুলোকে ব্যাকটেরিয়া টোটালি কনজিউম করছে, ইউজড আপ করে দিচ্ছে ফর देयर ওন মেকিং অফ গ্রোথ, মেকিং অফ বায়োমলিকিউলস, মানে ও নিজে বায়োমলিকিউলস বানাচ্ছে, ঠিক আছে। তাহলে আলাদা করে তোমাকে রিডিউসিং সাবস্টেন্স দিতে হবে, তুমি নরমাল মিডিয়ার কম্পোনেন্ট দিয়ে রিডিউসিং সাবস্টেন্স দিতে পারবে না। সো আলাদাগুলোর মধ্যে কি কি আছে সেগুলো আমরা দেখছি, যে এক্সট্রা কি অ্যাড করতে হবে রিডিউসিং সাবস্টেন্স। তো ফার্স্ট অফ অল দেখো আমরা
কি করব, স্ট্র্যাটেজি হচ্ছে এই ধরনের মিডিয়া প্রিপারেশনে ফার্স্ট অফ অল মিডিয়াকে আমরা বয়েল করব। মিডিয়া কন্টেনিং রিডিউসিং সাবস্টেন্স আমরা নিতে পারি সিস্টিন। সিস্টিন একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, সেমিস্টার 3 তে স্ট্রাকচার করবে, সমস্ত অ্যামিনো অ্যাসিডের যখন স্ট্রাকচার করবে তখন সিস্টিনের স্ট্রাকচারও করবে। সিস্টিনের স্ট্রাকচারে একটা এসএইচ গ্রুপ আছে, এসএইচ সালফাইডাল গ্রুপ। তো এ রিডিউসিং করানো ক্যাপাসিটি, মানে ইট অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং সাবস্টেন্স। এসএইচ আছে যে ঢুকে বসে আছে হাইড্রোজেন, ও কি করবে, যদি কোনো অক্সিডাইজ কোনো সাবস্টেন্স থাকে ও হাইড্রোজেনকে ছেড়ে দেবে, ঠিক আছে। তো সিস্টিন থাকে, অথবা থায়োগ্লাইকোলেট বলে একটা কম্পোনেন্ট থাকে, यस থায়োগ্লাইকোলেট। তো এই দুটো হচ্ছে খুব কমন রিডিউসিং সাবস্টেন্স আমরা অ্যাড করি মিডিয়াতে যখন মিডিয়া প্রিপেয়ার করব অ্যানারোবিক ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য। তো ফার্স্টে আমরা মিডিয়ার মধ্যে এই দুটো সাবস্টেন্সের মধ্যে যে কোনো একটা অ্যাড করতে পারি অথবা বোথ অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো অ্যাড করে দিয়ে এবার আমরা যেটা করব মিডিয়াটাকে বয়েল করব, এন্ড বয়েল। কোশ্চেন হচ্ছে বয়েল কেন করছি, বয়েলিং করলে কি আরো অ্যাডভান্টেজ হচ্ছে, আনসার করতে পারবে? ট্রাই করো। বয়েলিং কেন করছি, বয়েলিং টেম্পারেচারে নিয়ে যাচ্ছি কেন? সেই ওয়াটার গুলো রয়েছে সেগুলো ভেপারাইজ করে বেরিয়ে যাবে। যখন ভেপারাইজ হয়, ঠিক আছে, ওয়াটার তো কিছুটা ভেপারাইজ হবেই, পুরোটা ভেপারাইজ হবে না, আবার পুরোটা ভেপারাইজ করলে ওরা ওয়াটার পাবে না, ওয়াটার তো লাগবেই। বাট ওয়াটারের মধ্যে যে অক্সিজেনটা রয়েছে এটা বেরোতে শুরু করবে অ্যাজ আ গ্যাস। দেখবে জলটা যখন আমরা গরম করি কোনো ইউটেনসিলের মধ্যে বাবলস হয়, এই বাবলস হয়ে কি বেরোচ্ছে, এগুলো দিস ইজ অক্সিজেন। বাবলস যেগুলো বেরোচ্ছে না, দেখবে নিচ থেকে বাবলিং শুরু হওয়া স্টার্ট করে দেয়, বাবলিংটা অ্যাকচুয়ালি অক্সিজেন বেরোচ্ছে। তুমি যত হিট করা শুরু করবে, যত বয়েলিং করবে, অক্সিজেন তত বেরোতে শুরু করবে, ঠিক আছে। তাহলে তোমার এটা বয়েলিং করার মেইন টার্গেট হচ্ছে অক্সিজেনকে আরো রিডিউস করানো। অলরেডি তো তোমার রিডিউসিং সাবস্টেন্স দেওয়াই আছে, তো রিডিউসিং সাবস্টেন্স কি করবে, বাকি অক্সিজেনটুকুকে ইয়ে করে দেবে, মানে চেঞ্জ করে দেবে, নিউট্রালাইজ করে দেবে। বাট রিমেইনিং ম্যাক্সিমাম অক্সিজেনকে আমরা চেঞ্জ করে দেবো, মানে ইভাপোরেট করাবো অ্যাজ আ অক্সিজেন গ্যাস বাই বয়েলিং। তো এটাই হচ্ছে আমাদের টেকনিক। তো বয়েলিং করলে দুটো অ্যাডভান্টেজ, ফার্স্ট অফ অল এটা কোনো নরমালের সাথে টাস্ক নেই, কম্পোনেন্ট ডিসলভটা ভালো হয়। যেটা অ্যানারোবিকের সঙ্গে কোনো টাস্ক নেই, বাট এটাও হয়। ডিসলভেন্টটা ভালো হচ্ছে, ডিসলভিং পাওয়ারটা ইনক্রিজ করছে, তার সাথে তোমার অক্সিজেন ড্রাইভ অফ হচ্ছে, ড্রাইভ অফ। এটা আমাদের টাস্ক আছে, এটা অ্যাডভান্টেজেস ফর অ্যানারোবিক কালচার প্রিপারেশন বয়েলিং। তো কোশ্চেন দিতেই পারে, why boiling is necessary for making the anaerobic culture? Boiling drive off the oxygen from the medium, and rest of the elemental oxygen will be neutralized by that reducing substance. তাহলে টোটাল মিডিয়াটা এখন চলে এসেছে তোমার অক্সিজেন ফ্রি, অ্যানারোবিক ব্যাকটেরিয়া। সো ম্যাক্সিমাম অক্সিজেন ড্রাইভ অফ করলাম আমরা বয়েলিং এর থ্রুতে, আর রেস্ট অফ দ্য এলিমেন্টাল অক্সিজেন, the reducing element agents যেগুলো আমরা দিয়ে রেখেছি সিস্টিন থায়োগ্লাইকোলেট, eliminate residual dissolve oxygen।
So number 1 strategy, check করো, using reducing substance containing media. Anaerobic bacteria এরপর গ্রো করার এবিলিটি পাবে এই স্টেজে এসে। এই স্টেজে এসে anaerobic bacteria গ্রো করতে পারবে, ইয়েস গ্রো করতে পারবে, কারণ কোনো অক্সিজেন নেই, ডিসলভ অক্সিজেন টোটালি এলিমিনেটেড। হ্যাঁ, স্ট্র্যাটেজি নাম্বার 2, আমি মিডিয়া কম্পোজিশন চেঞ্জ করব না, বাট যেখানে আমি টাস্কটা করাচ্ছি, মানে যেখানে আমি গ্রো করাচ্ছি, ইনকিউবেশন করাচ্ছি, সেই জায়গাটাকে যদি আমি অ্যানারোবিক করে দিই, যেটা আমার ছিল হচ্ছে পয়েন্ট নাম্বার 2 ইন এনরিচমেন্ট কালচার টেকনিকে, যেখানে আমি ইনকিউবেশন করাবো সেই জায়গাটাকে আমি টোটালটা কি অ্যানারোবিক মানে অ্যানারোব করে দেব, নো অক্সিজেন। সো সেকেন্ড টাস্ক হচ্ছে তোমার, মানে সেকেন্ড মেথড হচ্ছে কেমিক্যাল এক্সক্লুশন অফ অক্সিজেন। সেটা কিভাবে করা হয়? কেমিক্যালি করা হয়, কেমিক্যাল এক্সক্লুশন অফ অক্সিজেন। মানে কালচারিং চেম্বারটা টোটালি ফ্রি অফ অক্সিজেন হয়ে যাবে। কি করব এর জন্য দেখে নাও, আউটলাইন করে দিচ্ছি, টোটালটা তো নোটসে দেওয়া থাকবে বেটার ওয়েতে উইথ ডায়াগ্রাম সমস্ত কিছু। সো এয়ার ইজ রিমুভড ফার্স্টে। তো যে জায়গাটা আমরা কাজ করব, ওয়ার্কিং স্টেশনটাকে ফার্স্টে আমরা কি করব, এয়ারটাকে রিমুভ করে দেব বাই মিনস অফ ভ্যাকুয়াম পাম্প। ভ্যাকুয়াম লাগাবো, এয়ার বের হবে। এয়ার ইজ রিমুভড বাই ভ্যাকুয়াম পাম্প and purged with nitrogen. First task দেখো, পার্জ মানে প্রেসার দিয়ে ঢোকাবো, তাহলে পুরো এয়ার বের করে দিলাম, এয়ার কন্টেনিং অক্সিজেন পার্সেন্টেজ সব বেরিয়ে গেল। এখন আমি নিউ যে এয়ারটা ঢোকাচ্ছি অনলি নাইট্রোজেন, তাহলে কোনো অক্সিজেন নেই। ঠিক আছে, এটা কিন্তু গুড স্ট্র্যাটেজি হতে পারে কোনো প্যাকেজিং ম্যাটেরিয়াল জেনারেট করার জন্য, প্যাকেজ করার জন্য। তোমাদের সিলেবাসে এই ইয়ারে আছে, যেটা আমি সেমিস্টার 1 এ পড়িয়ে এসেছি। এগুলোকে বলা হয়, এই জিনিসটা করা হয় প্যাকেজিং টাইমে, মানে ফুড প্যাকেজিং এর টাইমে, যেটাকে বলা হচ্ছে ম্যাপ, মডিফাইড এয়ার প্যাকেজিং। এটা তোমাদের সিলেবাসে আছে এই সেমে, যেটা সেট পেপার আছে, ম্যাপের স্ট্র্যাটেজি পড়বে। তো ম্যাপের স্ট্র্যাটেজি হচ্ছে নাম্বার 1 এটা। আমরা যে চিপসটা খাই, বেশি বলো না যে ওর মধ্যে হাওয়া বেশি চিপস কম, ওটা কি হাওয়া? নাইট্রোজেন। কেন দেওয়া আছে? যদি অক্সিজেন থাকতো ওখানে এরোবিক ব্যাকটেরিয়া স্টার্ট টু গ্রো এন্ড পুরো জিনিসটাকে স্পয়েল করে দেবে। তো জিনিসটা যদি আমি হাফ লাইফ বাড়াতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন আরো একটা প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, এই ব্যাপারটার নাম দ্য কেমিক্যাল রিঅ্যাকশন কল র্যান্সিডিটি। শুনেছো কিনা আমি জানি না। র্যান্সিডিটি মানে হচ্ছে বেশি যদি তেলের যদি কিছু থাকে, অয়েলি ফুড থাকে, একটু ওপেন এয়ারে রেখে দেবে, দেখবে যে টেস্ট চেঞ্জ হয়ে গেছে, টেস্টটা পাঞ্জেন্ট এসে, মানে একটা মানে বিচ্ছিরি একটা টেস্ট আসবে। তুমি একটু চানাচুরকে এটা করে দেখো, একটু চানাচুরকে ওপেন রেখে দেবে, ঠিক আছে, ওপেন রেখে দিয়ে পরের দিন কি খাবে, দেখবে যে টেস্টটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে। কেন? ওই যে অয়েল হাই থাকে, হাই কোয়ান্টিটিতে, পুরোটাই ডিপ অয়েলে ফ্রাই করা এগুলো। সো অয়েল যখন বেশি থাকে, অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে অয়েলগুলো আর ভেঙে যায়, এটাকে বলা হচ্ছে র্যান্সিডিটি। তো ওখানেও দেখো চিপসের প্যাকেট, মানে স্ন্যাক্সের যে প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটগুলোতে হাওয়া ভরা থাকে, তার কারণ হচ্ছে নাইট্রোজেন পার্চ করা থাকে, কোনো অক্সিজেনই দেবে না। এতে কি হবে? হাফ লাইফ বাড়বে, মানে স্পয়েলেজ কম হবে, জিনিসটা বেশি তোমার ইয়ে থাকবে, ওই মানে কি বলবো, ওই ক্র্যাকি যে ফিলটা পাওয়া যায়, মানে কুড়মুড়ে যে ভাবটা, হ্যাঁ ক্রাঞ্চি যে ভাবটা, ওই ব্যাপারটা থাকবে, আর টেস্টটাও তোমার ইনট্যাক্ট থাকবে। সো এটা কিন্তু গুড স্ট্র্যাটেজি এই ম্যাপের জন্য। তো এটা আমরা এখানেও নিয়ে আসছি, কারণ এখানেও আমার অ্যানারোবিক কন্ডিশন লাগবে। তো টোটাল এয়ারটাকে আমি বার করব ভ্যাকুয়াম পাম্প দিয়ে, নাইট্রোজেন পার্চ করলাম, ভালো কথা। তারপরে কি করব দেখো, নাও গ্যাস মিক্স কন্টেন hydrogen is then introduced.
এরপরও কিছু অ্যামাউন্ট অফ এলিমেন্টাল অক্সিজেন থেকে যাবে যেটা হ্যাম্পার করতে পারে তোমার অ্যানারোবিক গ্রোথে। তার জন্য আমি সেকেন্ড টাস্ক করছি, হাইড্রোজেন ইনকর্পোরেট করা স্টার্ট করলাম ইনটু দা ওয়ার্ক স্টেশন। আর ওয়ার্ক স্টেশনের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে যার নাম হচ্ছে প্যালাডিয়াম, পিটি। In presence of palladium, hydrogen react with oxygen, যে অ্যামাউন্টটুকু বেঁচে আছে, মানে দেখো ভ্যাকুয়াম যতই করি পুরোটা বেরোবে না, তুমি যতই ভালো ভ্যাকুয়াম পাম্প লাগাও, হ্যাঁ 90% মধ্যে বেরিয়ে যাবে, 10% স্টিল রিমেইনিং থেকেই যাবে, ওটাকে বের করতে পারবে না। তো ওটাকে বার করার জন্য আমরা সেকেন্ড টাস্ক করছি। কি করছি, নাইট্রোজেন অ্যাড করে দিয়েছি, খুব ভালো কথা, মানে পুরো স্টেশনে নাইট্রোজেন আছে, তার সাথে এখন আমরা H2 অ্যাড করছি, মানে হাইড্রোজেন পার্চ করছি। হাইড্রোজেন পার্চ করার পর ওয়ার্ক স্টেশনের মধ্যে প্যালাডিয়াম রাখা আছে, হাইড্রোজেন প্যালাডিয়ামের প্রেজেন্সে অক্সিজেন যেটুকু বেঁচে আছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করবে ওয়াটার। এবার বলো, আর অক্সিজেন আছে, আর প্রবলেম হবে গ্রোথের জন্য, অ্যানারোবিক গ্রোথ। এই ওয়াটারটা কি হবে? নরমাল অ্যাজ আ ভ্যাকুয়াম থাকবে, ইভাপোরেশন থাকবে, অসুবিধা কিছু নেই। ওয়ার্ক স্টেশনের মধ্যে হয়তো তোমার জমে জমে থাকবে, ওয়াটার হয়ে আছে। সো এটা এফেক্ট করবে না? কি করে করবে, ওটা তো পুরো ওয়ার্ক স্টেশনের মধ্যে রয়েছে, ওয়ার্ক স্টেশনটাতে এইটুকু না, ওয়ার্ক স্টেশনটা অনেকটা। আর ওয়াটার তো খুব প্রবলেম করছে না, প্রবলেমটা কে করাচ্ছে, প্রবলেম করাচ্ছে হচ্ছে অক্সিজেন, ডাইরেক্ট অক্সিজেন। ওয়াটারের মধ্যে যে অক্সিজেন আসছে সেটা আমরা রিকভার করতে পারি বয়লিং টয়লিং দিয়ে, বাট এটা মেন প্রবলেম ক্রিয়েটার হচ্ছে ডাইরেক্ট অক্সিজেন, মানে এয়ারের অক্সিজেন। এটা ভাবো, এয়ার অক্সিজেন মেন হচ্ছে প্রবলেম ক্রিয়েটার ফর দা অ্যানারোবিক ব্যাকটেরিয়া টু গ্রো। ঠিক আছে, তাহলে আমরা এয়ার অক্সিজেন বের করাটা আমাদের কাছে ভীষণই চ্যালেঞ্জিং, কারণ সব জায়গায় এয়ার ঢুকে থাকে আর সব জায়গাতেই অক্সিজেন ঢুকে থাকে, আর অ্যানারোবিক গ্রো করা পসিবল হয় না। তাহলে আমাকে এমন একটা ওয়ার্ক স্টেশন বানাও যেখানে কোনো এয়ারে অক্সিজেনই রাখবো না, দ্যাট টাইম আমরা যদি রিডিউসিং মিডিয়া নিয়ে আরো ভালো হবে। এই জায়গায় যদি আমি যে মিডিয়াতে গ্রো করাবো যদি রিডিউসিং নিই, আরো ব্যাপারটা স্ট্রিনজেন্ট আসবে। আর এটা যদি নাও নিই স্টিল কিন্তু আমার এই জায়গায় যে মাইক্রোবস গ্রো করবে তারা মেইনলি অ্যানারোবিকই হবে। কেন? কারণ এরোবিক ব্যাকটেরিয়া গ্রোই করতে পারবে না, অক্সিজেনটা কোথায়? এরোবিক, ফ্যাকাল্টেটিভ, মাইক্রো এরোফাইলস এরাও আছে, মাইক্রো এরোফাইলস মানে যারা স্মল কোয়ান্টিটি অফ অক্সিজেন রাখবে, তো এরাও গ্রো করতে পারবে না, কারণ টোটাল অক্সিজেনকে আমরা রিমুভ করেছি। তো এখানে যারা গ্রো করার এবিলিটি থাকবে অনলি এনারোবিক। তো দুটো জিনিস করব, দেখো পুরো ওয়ার্ক স্টেশনে তোমার গ্যাসিয়াস কনসেন্ট্রেশন চেঞ্জ করে দেবো। ওয়ার্ক স্টেশনে এখন অক্সিজেন তো নেই, নাইট্রোজেন পুরো ভরে দিয়েছো, যেটুকু অ্যামাউন্ট অফ অক্সিজেন ছিল সেটাও রিঅ্যাক্ট করে ওয়াটারে তৈরি করে দিয়েছে। সো এয়ার ইজ নাও ফ্রি ফ্রম দ্য অক্সিজেন এন্ড এনারোবিক ব্যাকটেরিয়া স্টার্ট টু গ্রো। আরো ব্যাপারটাকে আমি স্ট্রিনজেন্ট করতে পারি বাই মিনস অফ কার্বন ডাই অক্সাইড সাপ্লাই করব। তাহলে কি করবে, এরপরে ওয়ার্ক স্টেশনের মধ্যে কার্বন ডাই অক্সাইড দিয়ে দেবো। কেন কার্বন ডাই অক্সাইড দেবো, তার দুটো রিজন আছে। নাম্বার ওয়ান, কার্বন ডাই অক্সাইড যারা অ্যানারোবিক ব্যাকটেরিয়া প্রেফার করে, স্মল কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড ফর देयर গ্রোথ। অক্সিজেন লাগে না কিন্তু কার্বন ডাই অক্সাইড লাগে, তো CO2 যদি দিই তাহলে এদের গ্রোথটা আরো বেটার হবে। সো থার্ড টাস্কে আমরা যেটা করব, often carbon dioxide is added to the chamber because anaerobes need small quantity of carbon dioxide for their growth. So after applying 3 steps, obviously পুরো চেম্বারটা, ওয়ার্ক স্টেশনটা হয়ে যাবে অ্যানারোবিক, and microbes এর গ্রোথ যেটা আসবে অ্যানারোবস, স্ট্রিক্টলি অ্যানারোবস।
তো এই জায়গাটা বুঝতে পারছো, এই জায়গাটা কিন্তু তোমার নট কস্ট এফেক্টিভ, কস্ট ভালোই লাগবে পুরো জিনিসটা করতে। তো এই জায়গায় ছোটখাটো ল্যাবরেটরি মানে করবে তুমি 2-4টে প্লেট, তার জন্য কি এত বড় সিস্টেম করবে? অবভিয়াসলি না। কারণ তোমার জন্য যদি তোমার ছোট ল্যাবরেটরি থাকে, স্মল ল্যাবরেটরি স্কেল থাকে, কম কোয়ান্টিটি থাকে, তাহলে আমরা এই জিনিসটা করব না। তাহলে আমরা আরো একটা স্ট্র্যাটেজি করব যেটা হচ্ছে কস্ট এফেক্টিভ, মানে কম কস্টে হয়ে যাবে। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি নাম্বার 3। ঠিক আছে, এইটা হচ্ছে তাদের জন্য যেখানে প্রচুর কালচার হয় একসাথে, অনেক বড় স্টেশন লাগে কাজ করতে গেলে, তাদের জন্য দিস মেথড ইজ ভেরি গুড, মানে যাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটি অনেক বেটার। বাট থার্ড যেটা বলবো সেটা হচ্ছে ভেরি কস্ট এফেক্টিভ এন্ড ইজিলি এটা করা যায়। আর 2-4টে প্লেট আপ টু 10-20 প্লেটস এর জন্য আমরা থার্ড মেথডটা ফলো আপ করতে পারি। অনেকটা কেমিক্যাল রিঅ্যাকশন সেকেন্ডের মতোই, বাট জিনিসটা হবে কি স্মল স্কেল। তো নাম্বার 3, এটার নাম হচ্ছে গ্যাস প্যাক সিস্টেম। গ্যাস প্যাক সিস্টেম স্মল স্কেলের জন্য এই মেথডটা ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল যেটা করব, ইউজ টু ক্রিয়েট oxygen free environment. This method is used to create oxygen free environment, মানে অ্যাপ্লিকেশনটা বলে দিচ্ছি, for culturing small numbers, small number of anaerobes, মানে আমার প্লেটের অ্যামাউন্ট কম হবে, কালচার অ্যামাউন্ট কমের জন্য, স্মল স্কেলের জন্য। মেথডটা দেখো, ইদার আমরা প্লেট করতে পারি আর টিউবস করতে পারি, যদি লিকুইড রাখি। প্লেটস আর টিউবস আর প্লেসড ইনসাইড চেম্বার। চেম্বারটা খুব ছোট চেম্বার, যেটা আগে দেখলাম যে বড় ওয়ার্ক স্টেশন, এই চেম্বারটা হবে খুব ছোট, মানে ওই কি বলবো, ওই জল গরম করা মেশিন গুলো দেখেছো যেখানে হিটার থাকে, বা তোমার ওই মোমো স্টিমারের মতো মোমো যেখানে তৈরি হয়, ওই রকম একটা ছোট চেম্বার থাকবে, খুব বড় চেম্বার থাকবে না। ওই চেম্বারে আমরা ওই প্লেট বা টিউব গুলোকে ফার্স্টে ইনসার্ট করব। লাইক ভাবো যে মোমো যেখানে স্টিম তৈরি, স্টিমার, মোমো স্টিমারের মতো ওই রকম একটা স্মল চেম্বার থাকবে। দেন আমরা যেটা করব, অ্যাড ওয়াটার। ওই চেম্বারের মধ্যে গ্যাস প্যাক সিস্টেমটা থাকবে। অ্যাড ওয়াটার টু গ্যাস জেনারেটর এনভেলপ বিফোর ফিলিং। Before sealing. তো ছোট চেম্বার, চেম্বারের মধ্যে প্লেট টিউব গুলোকে ঢুকিয়ে দিয়েছো যেগুলো তোমার অ্যানারোবিক কালচারের জন্য ইউজ হবে। ঢুকিয়ে দেওয়ার পর তুমি ওই চেম্বারটাকে সিল করবে, বাট সিল করার আগে জাস্ট স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাড করবে। তাহলে কি হবে, এই যে গ্যাস প্যাক সিস্টেমে যে গ্যাস জেনারেটর এনভেলপ মানে একটা পাউচ থাকে, যে পাউচটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে ওর মধ্যে কি থাকে। গ্যাস জেনারেটর এনভেলপ এই জায়গায় থাকে। গ্যাস জেনারেটর এনভেলপের মধ্যে থাকে হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট, প্লাস সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এই দুটো কম্পোনেন্ট থাকে। এই দুটো কম্পোনেন্ট রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্টস উইথ যে ওয়াটারটা দিলে, দেখো সিল করার আগে ওয়াটার দিয়েছো, রিঅ্যাক্ট করবে ওয়াটারের সাথে, ঠিক আছে? ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে জেনারেট করবে হচ্ছে হাইড্রোজেন আর কার্বন ডাই অক্সাইড, দুটো গ্যাসকে তৈরি করা স্টার্ট করবে।
তো গ্যাস জেনারেটর এনভেলপের মধ্যে জাস্ট ওয়াটারটা দিলে জিনিসটা অ্যাক্টিভেট হয়ে যায়, সিল করে দেবো আমরা। এন্ড সিল করার সঙ্গে সঙ্গে কি তৈরি হবে, দুটো গ্যাস তৈরি হবে, একটা হচ্ছে তোমার হাইড্রোজেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা গ্যাস প্যাক এনভেলপের মধ্যে প্যালাডিয়াম দেওয়া আছে। হাইড্রোজেন কি করবে, প্যালাডিয়ামের প্রেজেন্সে অক্সিজেনের সাথে বাইন্ডিং করবে, যে অ্যামাউন্ট অফ অক্সিজেন ওই জায়গায় ঢুকে আছে বাইন্ড করে তৈরি করে দেবে ওয়াটার। তাহলে এলিমিনেট দ্য এয়ার অক্সিজেন। আচ্ছা এই যে কার্বন ডাই অক্সাইড কনস্ট্যান্টলি রিলিজ করে যাচ্ছে, পুরো চেম্বারটা এখন কি হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড এনরিচড কনসেন্ট্রেটেড। দেখো ছোট জায়গার মধ্যে আমি জিনিসটাকে কম্প্যাক্ট করে দিয়েছি। কার্বন ডাই অক্সাইড এনরিচ করা মানে কনসেন্ট্রেট করা মানে অ্যানারোবিক এর গ্রোথ ভালো হবে। আচ্ছা আর যা অ্যামাউন্ট অফ অক্সিজেন ছিল সেটাকে আমরা ওয়াটারে কনভার্ট করে দিয়েছি, রিলিজ করে দিয়েছি ওয়াটারটাকে। দ্যাট মিন্স আমার পুরো চেম্বারটা এখন ফ্রি অফ অক্সিজেন। তো এই সিস্টেমটা আগের সিস্টেমই মডিফিকেশন সিস্টেম, বাট এই সিস্টেমটা ইউজ হয় হচ্ছে স্মল স্কেল। ঠিক আছে, কারণ বাজেটের ব্যাপার থাকে, ওই জায়গাটা হচ্ছে লং ওয়ার্ক স্টেশনে ভ্যাকিউম লাগাও, তারপর নাইট্রোজেন পার্চ করো, ব্যাপারটা অনেকটাই কমপ্লিকেটেড। তো এটা হচ্ছে লেস বাজেটে কস্ট এফেক্টিভ ওয়ে টু এনরিচ দ্য গ্রোথ অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, স্মল কোয়ান্টিটি। এগুলো কি কলেজে আছে? না সরি, কলেজে রাখতে পারে, সেই বাজেটও কলেজে নেই, বাট এটা কিন্তু খুব কম, মানে অ্যামাউন্ট কিছুই লাগে না, জাস্ট এই দেখো এই দুটোর কম্বিনেশন, আর কিচ্ছু না, প্যালাডিয়াম লাগছে। দেখালে দেখাতেও পারে, আমি জানি না, আমার তো আইডিয়া নেই কোন কলেজে আছে বা দেখাবে। ফোর্থ মেথড আরো কস্ট এফেক্টিভ, এটা কলেজে আছে। যেই জায়গায় কস্ট এফেক্টিভ সেই জায়গায় কলেজ তো রাখবে। নাম্বার 4, এটা ইজিলি অবটেনেবল এন্ড কলেজ এটাকে মানে প্রেফার্ড করবে অ্যাজ আ স্ট্র্যাটেজি। ডিপ অ্যাগার টিউব, ডিপ অ্যাগার টিউব কি করব দেখো, এখানে আমরা মিডিয়াতে 1% অ্যাগার নেব, মিডিয়া কন্টেইনিং 1% agar will solidify at the bottom, allow করব সলিডিফিকেশন এর জন্য। আর পুরো টেস্ট টিউবের আমরা ওই হাফ মতো নেব, 40% 30% এরিয়া অবধি ফিল করব অ্যাগার দিয়ে। এটা টেস্ট টিউবে নিচ্ছি কিন্তু, ঠিক আছে, নট দি অ্যাগার প্লেট। টেস্ট টিউবের মধ্যে নেব মিডিয়াটা, নিয়ে আমরা 1% অ্যাগার নিয়ে ওই 30-40% মতো আমরা ফিল করব। দেন মেইনটেইন করব ভার্টিক্যাল পজিশন, মেইনটেইন ভার্টিক্যাল পজিশন। তাহলে কি রকম দাঁড়াবে বুঝতে পারছো, একটা জাস্ট আইডিয়া করো, ইমাজিনারি ডায়াগ্রাম দেখাচ্ছি। ভার্টিক্যাল পজিশন মেইনটেইন করব আপ টু অ্যাগার টু সলিডিফাই। তাহলে কি রকম হবে দেখো, এই ধরনের একটা জেনারেট করব। ভেবে দেখো, অ্যাগারটাকে পুরো আমি বলে দিয়েছিলাম লিকুইড স্টেজে, এবার আমি একটু স্ল্যান্ট করেছি। ভার্টিক্যাল পজিশন মানে কি, মোটামুটি ওই একটু স্ল্যান্টিং রেখেছি যাতে তোমার এই জায়গাটা এরকম চলে আসে। হরাইজন্টাল করলে পুরোটা বেরিয়ে যাবে, ভার্টিক্যালি রাখবো জাস্ট একটু স্ল্যান্টিং করে রাখবো যাতে এইভাবে একটা গ্রোথ অ্যাগারটা সলিডিফাই হয়। একটু ল্যাবে দেখেছি। হ্যাঁ, তো এটা করলে কি সুবিধা, এখানে আমি ডাইরেক্ট স্ক্যাবিং করব, মানে ইনোকুলেশন লুপটা আগে আমি কি করছিলাম, স্ট্রিক করছিলাম, ইনোকুলেশন লুপের মধ্যে যা স্ট্রিক করছিলাম, বাট এখানে স্ট্রিক করব না। এখানে আমি কি করব, স্ক্যাব, মানে জাস্ট এন্টার করে দেব ফুল ফোর্সে, যেটা আমি স্ট্রিকিং এর সময় বারণ করেছি ফুল ফোর্স লাগাবে না, এখানে এটাই করব। ফুল ফোর্স লাগালে কি হবে, অনেকটা অ্যামাউন্ট এখানে গাঁথবে, আর এই জায়গাটা যে যাচ্ছে এই জায়গাটায় মানে তোমার ম্যাক্সিমাম এয়ার অ্যাবসেন্সি চলে আসবে। তো এই জায়গায় যারা গ্রো করছে মাইক্রোবস, দ্যাট মিন্স হচ্ছে এরা অ্যানারোবস।
দেখো এখানে আমি বারবার বলছি এটা কস্ট এফেক্টিভ, বাট ওই টোটাল 100% অ্যানারোবিক ব্যাকটেরিয়া যে পাবে এটা কিন্তু নট শিওর। হ্যাঁ, বাট চান্স আছে অ্যানারোবিক ব্যাকটেরিয়াই পাওয়ার, বিকজ অনেকটা অ্যামাউন্ট তুমি স্ট্যাপ করে ঢুকিয়ে দিয়েছো। দ্যাট মিন্স ওই জায়গায় যারা গ্রো করার এবিলিটি থাকছে তারা অ্যানারোবিক ব্যাকটেরিয়াই থাকবে। ইভেন আমি এটাই বলার চেষ্টা করেছিলাম হচ্ছে তোমার ডিউরিং পোর প্লেটে লিখেছিলাম, দেখবে পোর প্লেটে কিন্তু অ্যানারোবিক ব্যাকটেরিয়া কলোনি জেনারেট করার এবিলিটি থাকে, কারণ পোর প্লেটে আমরা কালচারটাকে ওই অ্যাগারের সাথে ফিক্স করে দিই, আর সাব কলোনি মানে সাব কালচার ইয়া হয়, কি বলে ওটার নাম, কলোনিটা সাবে গ্রো করে, মানে কলোনি একদম সারফেসে গ্রো করে না, সাব স্টেজে গ্রো করে, তাহলে তোমার অ্যানারোবিক গ্রোথ করার চান্স আছে। আমি এটাকেই আরো কি করেছি, একটু ইমপ্রুভ মেথডে বাড়িয়ে দিয়েছি চান্সটা, স্ট্যাবিং করে অনেকটা অ্যামাউন্ট ঢুকিয়ে দিয়েছি যাতে তোমার এয়ারটা কম ঢোকে, মাইক্রো অ্যানারোবিক মাইক্রো গ্রো করার এবিলিটি। তো এটা হচ্ছে তোমার একদম 100% কোনো কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট নেই, নরমাল স্ট্র্যাটেজি দিয়ে হয়ে যাবে। তো এগুলো হচ্ছে তোমার ইন্ডিয়ান স্ট্র্যাটেজি। ইন্ডিয়ান স্ট্র্যাটেজি মানে কি, কম বাজেট, হ্যাঁ, বাট টিকাও আমাকে জিনিস করতে হবে। Maintain vertical position and culture is inoculated in deep stab. Stab করা মানে হচ্ছে জাস্ট এন্টার করে দেওয়া জায়গায়। তো এই ডিপ স্ট্যাবিং এ যেখানে মাইক্রোবস গ্রো করবে, many of the times are the anaerobes because air cannot enter into the deep stab area. In that region, anaerobic bacteria can grow. কাল্টিভেশন অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, বলো বোঝা গেছে? চার রকম স্ট্র্যাটেজি বলেছি, মিডিয়ার কম্পোজিশন চেঞ্জ করে, কেমিক্যাল রিঅ্যাকশন স্মল স্কেলে এনে, আর ফোর্থটা হচ্ছে আরো ইজি এন্ড বাজেট টেকনিক, সেটা হচ্ছে ডিপেন্ডেন্স। স্যার ওইখান থেকে বের করবে, হ্যাঁ, আবার ওই যে পুরো জিনিসটাকে লুপ দিয়ে কুচিয়ে বার করতে হবে ডিউরিং, আবার যদি ওকে মানে নেক্সট কোনো করতে যাও, এক্সপেরিমেন্ট করতে যাও, আবার জিনিসটাকে করতে হবে, ট্যাপ আবার করে ঢুকিয়ে বার করতে হবে। দিশানি বলবে বোঝা গেছে? স্টার্ট করব বাট এন্ডিং নেক্সট ডেতে করব, সেটা হচ্ছে কালচারিং নন কালচারেবল ব্যাকটেরিয়া, কাল্টিভেশন অফ নন কালচারেবল ব্যাকটেরিয়া। Cultivation of non-culturable bacteria. ওয়ার্ডটা ভালো করে দেখে আনসার করার ট্রাই করো তো, নন কালচারেবল ব্যাকটেরিয়া মিনিং কি হবে? দিশানি ট্রাই করবে ফার্স্ট। নন কালচারেবল ব্যাকটেরিয়া নরমালি মানে নরমাল আমরা যে ল্যাবরেটরি কন্ডিশন, ল্যাবরেটরি মিডিয়ামে যেগুলো কালচার করা যাচ্ছে না, তাদেরকে আমরা বলবো নন কালচারেবল ব্যাকটেরিয়া। ইজ দে আর লাইভ অর ডেড? সেটা কি বেঁচে আছে নাকি গেছে, এর জন্যই কালচার হচ্ছে না। কালচার দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে তোমার নন কালচারেবল, দুটো কারণে হতে পারে, ইদার এরা মরে গেছে তার জন্য আর কালচারে গ্রো করতে পারছে না, আর সেকেন্ড হ্যাঁ এরা বেঁচে আছে কিন্তু তোমার মিডিয়ায় তোমার টেম্পারেচারে গ্রো করতে এরা চাইছে না। তো কোনটা এরা কি গেছে না আছে?
কি বলবে? কর্ণদেব কি বলবে? নন কালচারেবল ব্যাকটেরিয়া কি অ্যাকচুয়ালি ডেড ব্যাকটেরিয়া, নাকি এরা লাইভ বাট ওই মিডিয়ামে গ্রো করতে চাইছে না, বাট তোমার কন্ডিশনে গ্রো করতে চাইছে? করতে চাইছে না, মানে এরা নরমালি বেঁচে আছে, এদের কোনো অসুবিধা নেই, নরমাল ন্যাচারাল কন্ডিশনে দে আর সার্ভাইভিং, বাট দে আর নট কালচার, দে আর নট গ্রো ইনসাইড আওয়ার ল্যাবরেটরি কন্ডিশন। And maximum bacteria, শুনে রাখো, 98% 99% bacteria is non culturable. আমরা যে ব্যাকটেরিয়া গ্রোথটা করে সেটা জাস্ট অনলি 1 to 2% ব্যাকটেরিয়া, বাদ বাকি নেচারে যে এত কোয়ান্টিটি ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু ম্যাক্সিমামই নন কালচারেবল। ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া এই প্রপার্টি শো করে, মানে আমাদের নরমাল যে মিডিয়া, স্ট্যান্ডার্ডাইজ মিডিয়া, আমাদের যে স্ট্যান্ডার্ডাইজ কন্ডিশনে গ্রো করতে চায়, তো তাদেরকে আমরা কাল্টিভেশন করাবো কি করে, সেটাই আমাদের টাস্ক। সো ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া, আমি কি বললাম, ইভেন 99% ব্যাকটেরিয়া এই প্রপার্টি শো করে নন কালচারাল, মানে এরা তো অ্যালাইভ বাট আমার মিডিয়াতে, আমার টেম্পারেচারে, আমার কন্ডিশনে, ল্যাবরেটরি কন্ডিশনে গ্রো করতে চাইছে। তাহলে কি আমি একটু বেটার নাম দিয়ে বলি এই ধরনের ব্যাকটেরিয়াকে? এদেরকে বলা হয় ভিবিএনসি, এদেরকে বলা হয় ভিবিএনসি। ভিবিএনসি মিন্স ভায়াবল বাট নন কালচারাল। বেটার ওয়ার্ড কি বললাম? ভায়াবল বাট নন কালচারাল। কোশ্চেনে আসে হোয়াট ইজ ভিবিএনসি। আমরা জাস্ট আজকে রিজনটা পড়ব, নেক্সট ক্লাসে আমরা দেখব যে স্ট্র্যাটেজি কি হবে ভিবিএনসি কে গ্রো করানোর জন্য। এবার বলবে ভিবিএনসি ক্লিয়ার দিশানি, হোয়াট ইজ ভিবিএনসি, মানে নন কালচারেবল ব্যাকটেরিয়া। এরা কি তাহলে ডেড? না, এরা ভায়াবল বাট আমার কন্ডিশনে এরা গ্রো করতে চাইছে না, ল্যাবরেটরি কন্ডিশন, ল্যাবরেটরি টেম্পারেচার, ল্যাবরেটরি স্ট্যান্ডার্ডাইজড মিডিয়াতে এরা গ্রো করছে না। রিজনটা কি, কেন, why? Reasons for non-culturable. দেখো, রিজন নাম্বার 1 এটা হতে পারে মাইক্রোবস ইজ স্লো গ্রোইং। ফার্স্ট হতে পারে কি পারে না, আনসার করার ট্রাই করবে তোমরা। যদি খুব স্লো গ্রোয়ার হয়, দ্যাট মিন্স এর গ্রো মানে ওয়ান সেল ডিভাইড করতে হয়তো 10-20 ডেজ লেগে যাবে। নরমালি ইকোলাই একটা সেল থেকে দুটো সেলে কনভার্ট করে, বাইনারি ডিভিশন কমপ্লিট করে উইদিন 20 মিনিটস, উইদিন জাস্ট 20 মিনিটস। বাট যদি স্লো গ্রোয়ার হয় এই টাইমটাই লাগবে কি মাচ মোর হায়ার, এটা ধরো লেগে যাচ্ছে 20 ডেজ। এবার বলো এই কলোনি তৈরি করতে কতদিন লাগবে, বুঝতে পেরেছো? একটা থেকে দুটো সেল হতে যদি 20 ডেজ লাগায়, তার মানে মিলিয়নস অফ সেল তৈরি করলে তবে তো কলোনি হবে। তো এই কতদিন লাগবে বুঝতে পেরেছো? প্রায় বছর বা 3 to 4 মান্থস ধরে নাও। আদার দ্যান এরা গ্রো করতে পারবে না। তোমার মনে হচ্ছে এরা গ্রো করতে পারছে না মানে এরা ডেড হয়ে গেছে, বাট না, এরা হচ্ছে স্লো গ্রোয়ার, very slow grower. So one of the reason কি হতে পারে ভিবিএনসি non culturable microbes are slow growing, extremely slow grower হতে পারে কি পারে না? কারণ আমাদের মিডিয়া যেভাবে তোমার ফর্মুলেটেড, আমরা জানি ব্যাকটেরিয়াকে আমরা দিয়ে যাব, ওভারনাইট যদি রাখি ব্যাকটেরিয়া কলোনি চলে আসে। আচ্ছা, ওভারনাইট না রেখে যদি আমি ওয়ান ডে রাখি তাহলে কলোনি আসবেই শিওর, পরের দিন যাবো গিয়ে দেখতে পাবো কলোনি চলে এসেছে। বাট এই ধরনের ব্যাকটেরিয়া তুমি 20 দিন পরে গিয়ে কলোনি দেখতে পাচ্ছ না, তোমার তো নিজেরই ফ্রাস্ট্রেশন থাকবে যে আদৌ কি ওর মধ্যে ছিল কোনো ব্যাকটেরিয়া। সো এটা হচ্ছে নন কালচারেবল এর ফার্স্ট সিনারিও, রিজন হতে পারে এক্সট্রিমলি স্লো গ্রোয়ার। সেকেন্ড রিজন, microbes
is present in very low abundance. Microbes is present in very low abundance. এটার মানে কি? মানে তুমি যেখান থেকে স্যাম্পলটা কালেক্ট করেছো, স্যাম্পলের মধ্যে মেজরিটি ব্যাকটেরিয়া ভালো গ্রো করছে, বাট স্মল কোয়ান্টিটি আছে যারা ভেরি লো কোয়ান্টিটি, লো অ্যাবান্ডেন্স। লো অ্যাবান্ডেন্স মানে হচ্ছে এদের কোয়ান্টিটি এতটাই কম, তোমার ইয়েতে নরমাল মিডিয়াতে গ্রোই করতে চাইছে না, কারণ বাকিগুলো আউট পারফর্ম করে যাচ্ছে। এরা যেহেতু লো অ্যাবান্ডেন্সে আছে, আদার ব্যাকটেরিয়া কি আছে? আদার ব্যাকটেরিয়াল কোয়ান্টিটি হাই। তাহলে আমি যখন ইয়েতে নেব, নরমাল মিডিয়াতে গ্রো করাবো, তাহলে কারা গ্রো করবে বেশি? এরাই গ্রো করবে। আর এরা তো গ্রো করতেই চাইবে না, কারণ এরা কি করবে? এদের উপর নেগেটিভ এফেক্ট ফেলে দেবে, কারণ এরা যদি গ্রো করে যায় ওরা গ্রো করতে পারবে না, লাইক দ্যাট। সো যদি লো অ্যাবান্ডেন্স থাকে, যেখান থেকে তুমি স্যাম্পল কালেক্ট করছো, সেই স্যাম্পলে যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রোবস এর লো অ্যাবান্ডেন্স থাকে, তাহলে কিন্তু এই ধরনের হয়ে যায়, নন কালচারেবল হয়ে যায়, কারণ ডমিনেট করে যাবে হচ্ছে আদার স্পিসিস, আর এরা ডমিনেট করতে পারবে না, এরা আটকে যাবে, এদের গ্রোথটা ইনহিবিট হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে যারা লো অ্যাবান্ডেন্সে আছে তারা কখনোই শাইন করতে পারছে না, গ্রো করতে পারছে না। তো শাইন কারা করবে? যারা অনলি হাই কোয়ান্টিটিতে রয়েছে। অবভিয়াসলি তুমি ভাবো না, নেচারে অল টাইম তোমার নিউট্রিয়েন্ট লিমিট থাকে, নিউট্রিয়েন্ট কম থাকে, নিউট্রিয়েন্ট পুয়ার। বাট আমার যখন মিডিয়াতে দিচ্ছি, খুব সুন্দর কোয়ান্টিটি দিচ্ছি, নিউট্রিয়েন্ট একদম হাই কনসেন্ট্রেশনে থাকছে, তাহলে ভাবো নিউট্রিয়েন্ট পুয়ার কন্ডিশনে এরা ডমিনেট করছে, আদার ব্যাকটেরিয়া। তাহলে এ যখন নিউট্রিয়েন্ট হাই কন্ডিশনে আসবে, এরা তো মানে কি বলবো, হিউজ কোয়ান্টিটিতে গ্রো করা স্টার্ট করবে, একে তো গ্রো করতেই দেবে না, ভেবে দেখো। সো নেচারে নিউট্রিয়েন্ট পুয়ার, তাতেই ওরা ডমিনেট করছে। আমি যখন ব্যাকটেরিয়াকে ইয়ে করব, কালচার করব ইনসাইড দা আওয়ার এনভায়রনমেন্ট, আওয়ার মিডিয়া, তখন তো এদের গ্রোথ র‍্যাপিড হয়ে যাবে, বিকজ নিউট্রিয়েন্ট কোয়ান্টিটি হিউজ পাচ্ছে, সবকিছু পাচ্ছে, ভিটামিন পাচ্ছে, ফ্যাক্টরস পাচ্ছে, সবই পাচ্ছে। সো এদের গ্রোথটা তোমার ইয়ে করে দেবে, সাপ্রেস করে দেবে যারা লো কোয়ান্টিটিতে আছে, তার মানে এরা আর গ্রো করতে পারছে না। এটা একটা রিজন হতে পারে। নাম্বার 3, different microbes in same habitat are physiologically very similar. অনেকটা পয়েন্ট 2 এর মতো রিসেমব্লেন্স হবে। ডিফারেন্ট মাইক্রোবস, বাট এরা ফিজিওলজিক্যালি ভেরি সিমিলার। যদি ফিজিওলজিক্যালি ভেরি সিমিলার হয়, এদের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট সেম হবে। আর যদি নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট সেম থাকে, এরা কি করবে? একজনের গ্রোথটা ডমিনেট হবে আর একজনকে গ্রোথ করতে দেবে না। তার মানে তুমি ভাবছো যে ওরা হয়তো ডেথ হয়ে গেছে, বা ওরা নেই মিডিয়াতে, মানে নেচারে, বাট অ্যাকচুয়ালি আছে। কি হয়েছে কেসটা? একজনের ডমিনেশনের জন্য আর একজন গ্রো করতে পারছে না। সো এটাও পসিবল। ডিফারেন্ট মাইক্রোবস ইন সেম হ্যাবিটেট, সেম জায়গায় রয়েছে, বাট দে আর ভেরি আইডেন্টিক্যাল, ফিজিওলজিক্যালি আইডেন্টিক্যাল। এর জন্য তোমার নন কালচারেবল শো করছে। নাম্বার 4, ফাস্টিডিয়াস গ্রোথ রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হয়। ফাস্টিডিয়াস গ্রোথ রিকোয়ারমেন্ট,
এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। This group of bacteria is called fastidious bacteria. Fastidious growth requirement. तो मैक्सिमम टाइम नॉन कल्चरेबल रीजन की জানো এটাই নাম্বার 4 मीनिंग की है fastidious bacteria those bacteria that need special substance for their growth they need special substance for their growth তুমি সব মিডিয়াতে অ্যাড করে দেখছো সবকিছু দিয়েছো কার্বন সোর্স দিয়েছো নাইট্রোজেন সোর্স দিয়েছো মিনারেলস দিয়েছো ভিটামিনস দিয়েছো বাট তাও গ্রো করছে না কেন হয়তো এমন একটা কিছু রিকোয়ারমেন্ট এদের লাগবে যেটা আমরা ক্র্যাক করতে পারছি না সেই রিকোয়ারমেন্টটা যদি আমি দিয়ে দিই তাহলে এরা গ্রো করা স্টার্ট করবে so that special requirement bacteria are called fastidious in nature that means ওই রিকোয়ারমেন্ট ছাড়া তুমি যত কিছু আদার দাও ও গ্রো করবে না কি বলতে চাইছি বুঝলে তো যদি এইটা হয় আর ম্যাক্সিমাম টাইম এটাই হয় গ্রো কেন করে না কারণ এমন কিছু ওদের রিকোয়ারমেন্ট দরকার হয় যে রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতে পারছি না যার জন্য ওদের গ্রোথটা আসছে তো এদেরকে বলা হচ্ছে ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া সো এই রিকোয়ারমেন্ট যদি আমরা পেয়ে যাই তাহলে এরাও গ্রো করা স্টার্ট করবে কেন গ্রো করবে তো এটাই আমি দেখাবো নেক্সট দিনকে এর রিগার্ডিং কি স্ট্র্যাটেজি আমরা নেব মানে এই পয়েন্টগুলোকে আবার নেব নিয়ে আমরা দেখব যে ফার্স্ট রিজনের জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি কি মেথড অ্যাপ্লাই করতে পারি কালচারিং এর জন্য সেকেন্ডের জন্য কি করতে পারি থার্ডের জন্য কি করতে পারি ঠিক আছে নাম্বার 5 রিজন cross feeding or communication signal communication signal from other microbes are needed মানে ও সিঙ্গেল গ্রো করবে না ঠিক আছে ওকে কেউ হেল্প করলে তবে ও গ্রো করবে এটাকে বলা হচ্ছে ক্রস ফিডিং বা কমিউনিকেশন সিগন্যাল মানে একজন এমন একটা কিছু প্রোডাক্ট তৈরি করছে ধরো পপুলেশনে যে ওই তোমার ওই প্রোডাক্টটা পেলে পপুলেশন বি গ্রো করা স্টার্ট করবে অনেকটা মিউচুয়ালিস্টিক বলতে পারো এ আর বি পপুলেশন এ এখানে মিউচুয়ালিস্টিক কি বলা যাবে এটা কমেন্সালিজম বলাটা বেটার কারণ এ তো গ্রো করছে এ গ্রো করার জন্য এমন কিছু এক্স প্রোডাক্ট তৈরি করছে যেটা বি কে দিচ্ছে বি এবার স্টার্ট করছে গ্রো করা ঠিক আছে তো এই ধরনের বিহেভিয়ার যদি শো করে তাহলে এ তো গ্রো করবে কিন্তু বি কি গ্রো করবে বি কে কি আলাদা করে গ্রো করাতে পারবো আমি পারবো না এ এর প্রেজেন্সেই করাতে হবে তাহলে এটাকে বলা হচ্ছে ক্রস ফিডিং or communication signal from other microbes so other microbes থেকে আসবে ওই সিগন্যালটা আদারওয়াইজ ও গ্রো করতে পারছে না সো নরমালি ওকে তুমি আলাদা করে গ্রো করার চেষ্টা করবে গ্রো করতে চাইছে না আমরা তো এক্সটারনালি ওই পার্টিকুলার জিনিসটা দিতে পারি হ্যাঁ দিতে পারি কিন্তু তুমি বুঝবে কি করে কোন কমিউনিকেশন সিগন্যাল লাগবে এটাই তো ভেরি ডিফিকাল্ট এটা নিয়ে স্টাডি করতে হবে তোমাকে অ্যাকচুয়ালি কোন জিনিসটা লাগছে যদি না পাও তাহলে অন্য কিছু নিতে হবে স্ট্র্যাটেজি সেটাই আমরা দেখব যে এর এগেইনস্টে আমরা কি স্ট্র্যাটেজি নেব ঠিক আছে লাস্ট নন কালচারেবল রিজন dormancy growth dormancy মানে কি মিডিয়াতে গ্রোথ করতে চাইছে না ডরম্যান্ট স্টেজে রয়েছে বিকজ ও ডরম্যান্ট স্টেজে আছে যদি আমরা কোনো ডরম্যান্সিকে ব্রেক ডাউন করার জন্য মানে ডরম্যান্সি ব্রেক করার যদি কিছু এলিমেন্ট দিয়ে দিই তাহলে ওরা গ্রো করা স্টার্ট করবে তাহলে এরা গ্রো করতে না পারার লাস্ট রিজন এটা হতে পারে ওরা ডরম্যান্ট স্টেজে প্রেজেন্ট আছে ডরম্যান্ট আছে মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে আছে দ্যাটস ওয়াই গ্রো করছে তাহলে আমাকে এখানে কি করতে হবে ডরম্যান্সি ব্রেক করার কোনো এজেন্ট দিতে হবে তাহলে কিন্তু এরা গ্রো করা স্টার্ট করবে
So these are some reasons for non-culturable. দেখে নাও নেক্সট ক্লাসে আমরা each of the point regarding strategy check করব, how to access the non-culturable bacteria. Total 6 point দিয়েছি।